আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমে আমি ভিডিওটা নিয়ে কথা বলি। সবচেয়ে ভালো হতো যদি ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি দেখাতে চাই না। এমনিতেও আমি ভিডিও দেখাই না, তারপরে আমি এই ভিডিওটা তো দেখাতে চাই না, কারণ যে কারণে এই ভিডিওটা নিয়ে কথা বলবো সেই কারণে এই ভিডিওটা আরেকবার দেখানো ঠিক হবে না। ভিডিওটাতে দুটো চরিত্র, একজন হলেন আপনাদের খুবই পরিচিত মুখ, আমাদেরও পরিচিত মুখ, আমার খুব পছন্দের একটা মুখ। আমি ব্যক্তিগতভাবে তাকে খুব পছন্দ করি। তার সরাসরি কথা বলতে পারার দক্ষতা, যোগ্যতা এবং মানে যুক্তিগ্রাহ্য কথা বলার জন্য মিস্টার হাসনাত আবদুল্লাহ, উনি ভিডিওটা একটা চরিত্র। আরেকটা চরিত্র হলো ছোট একটা বাচ্চা। এখানে দুজনের কথোপকথন, ভিডিওটা কিন্তু খুব ছোট, বেশি বড় না, মোটেই বড় না। সেখানে হাসনাত আবদুল্লাহ বলছেন মির্জা আব্বাস ক্যাডা, এবং জবাবে শিশিরা বলছে মির্জা আব্বাস চান্দাবাজ। মির্জা আব্বাস ও বলতেছে মির্জা আব্বাস চান্দাবাজ, মির্জা আব্বাস ক্যাডা, মির্জা আব্বাস চান্দাবাজ। এই ছিল স্লোগান ধর্মী কথাবার্তা। মানে উনি ওই বাচ্চাটা হাসনাত আবদুল্লাহর সন্তান কিনা আমি ঠিক জানি না, তবে সন্তান না হলে সন্তান তুল্য কেউ একজন হবেন। তো এইভাবে দুজনে, মানে আমরা যেরকম ছোটোবেলা আমরাও করেছি, এরকম আমরা আমাদের পিতাদের সঙ্গে এরকম করেছি যে বাবা একটা কথা বললো, আমরা সেটা জবাব দিলাম, অথবা আমার সন্তানের সঙ্গে আমি এই ধরনের আচরণ করেছি। কোনো একটা বিষয়ে আমরা দুজন শুয়ে শুয়ে কথা বলতাম। এরকম একটা শুয়ে শুয়ে কথা বলার জন্য মানে যেরকম পরিবেশ থাকা দরকার, ঠিক সেরকম পরিবেশেই তারা কথাগুলি বলছিলেন। এই ভিডিওটা খুবই ভাইরাল হয়ে যায়, সবাই দেখতে থাকে এবং নানা ধরনের সমালোচনা এটা হতে থাকে যে এই ধরনের ভিডিও দেওয়া ঠিক কিনা। এই ভিডিওটা আমাকে গতকালকেই সকালের দিকে একজন পাঠিয়েছিলেন, তো এবং আমারই একজন সিনিয়র ভাই, উনি বললেন যে দেখেন এটা কি ঠিক, এটা কি নৈতিকভাবে সে কাজটা ঠিক করলো। তো আমি কালকেই চেয়েছিলাম এটা কিছু বলবো, কালকে না বলে ভালো করেছি। কালকে বলতে কালকে আমি সন্ধ্যার দিকে বলতাম হয়তো ভালো করেছি, মানে তারপরে কিছু ফলো আপ ঘটনা আছে, সেটাও আপনাদেরকে আমি বলবো। তবে আমি কালকে করি নাই কী কারণে সেটা একটু বলি। সেটা হলো এই ধরনের আজকাল সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথাবার্তা কিন্তু থাকে, এবং সেই কথাবার্তার প্রেক্ষিতে নানা ধরনের ভুল বুঝাবুঝিও হয়। যেমন কিছুদিন আগে এই হাসনাত আবদুল্লাহরই দুটো আপনার পোস্ট নিয়ে আমি কথা বলেছিলাম। তো একটা পোস্ট হাসনাত আবদুল্লাহ দিয়েছিলেন, আরেকটা পরিচিতের কথা বলেছিলাম। পরে হাসনাত আবদুল্লাহ আমাকে ফোন করে বলেছিলেন যে এই কথাগুলো তো আমি বলি নাই, ওইটা আসলে আমার না, আমার নামে অন্য কেউ চালাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু এগুলিও হয়, অন্য কেউ চালায়, এমনভাবে কথা বলেছেন উনি বলেছেন। তো ওই অভিজ্ঞতার কারণেই আমিও পরে দেখলাম যে হ্যাঁ না, ওনার বক্তব্যই ঠিক। তো সেই কারণে আমি কালকে আর করিনি। কিন্তু কালকে রাত 9টার দিকে হাসনাত আবদুল্লাহ নিজেই তার ফেসবুক পেজে, তার ভেরিফাইড ফেসবুক পেজে ওই যে ভিডিওটা, ওটার একটা ব্যাখ্যা দিয়ে উনি দুঃখ প্রকাশ করছেন। উনি বলেছেন এই কাজটা ঠিক হয়নি। আমি প্রিয় দর্শক আপনাদের জন্য ওই পুরো ব্যাখ্যাটা, ওনার পোস্টে পুরো ব্যাখ্যাটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাবো। উনি লিখেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আমাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। উল্লেখ্য, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি আমাদের একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গতকাল এই ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। ফ্যাসিবাদ উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা। আমার কাজের জন্য আমি আবারও দুঃখ প্রকাশ করছি। হাসনাত আবদুল্লাহর এই যে পোস্ট আমি আপনাদের টোটালটা পড়ে শোনালাম, এই জন্যই পড়লাম যে এই পোস্টটা পড়ে আমি মুগ্ধ, আসলে মুগ্ধ। আমি খুবই খুশি হয়েছি। দেখেন, মানুষ মাত্রই ভুল করতে পারে। পৃথিবীতে আপনি একটা মানুষ খুঁজে পাবেন না, আমি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ রাখছি, এর বাইরে একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যার জীবনে কোনো ভুল নাই, পাবেন না। সবারই কিছু না কিছু ভুল আছে, কিন্তু সেই ভুলটা স্বীকার করতে পারার মতো মানসিকতা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেউ ভুল স্বীকার করে না, কিন্তু ভুল স্বীকার করতে চায় না। কিন্তু হাসনাত আবদুল্লাহ ডিটেল লিখে উনি ওনার ভুলটা
স্বীকার করেছেন এবং উনি দুঃখ প্রকাশ করেছেন। এই যে মানসিকতা, এই যে চর্চা, এই যে আচরণ, এটাকে কিন্তু প্রশংসা করতেই হবে। আমি সেই ওনার সেই যে পোস্ট যেটা আছে, সেই পোস্টটা আমি দেখেছি এবং দেখার পর সেখানে আমি এটাও দেখেছি যে সেখানে কতগুলি মানুষ রিয়াকশন দিয়েছে, কতগুলি মানুষ কমেন্ট করেছে। আপনি শুনলে অবাক হবেন, আমি ম্যাক্সিমাম কমেন্টগুলো পড়েছি। আমি দেখেছি প্রায় এখানে যে 3 লাখ মানুষ এটাকে দেখেছে এবং মানে রিয়াকশন দিয়েছে এবং 22,700 মানুষ এখানে কমেন্ট করেছে। এই মানে কমেন্টটা, ওরা পোস্টটা 3,000 শেয়ার হয়েছে, মানে একটা বিশাল অনেক লোকের ইনভলভ হয়েছে এবং ম্যাক্সিমাম রিয়াকশনগুলি কিন্তু পজিটিভ রিয়াকশন। আমি কিছু কমেন্ট পড়ার চেষ্টা করেছি, সবগুলি কমেন্টে যে জিনিসটা নাকি কমন ছিল, প্রায় কমেন্টে, অধিকাংশ কমেন্টে, সেটা হলো এই যে দুঃখ প্রকাশ করা, নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার যে প্রবণতাটা, যে কালচারটা, সবাই কিন্তু এটাকে প্রশংসা করেছেন এবং সবাই বলেছেন আপনি আগামী দিনেও এই চর্চাটা অব্যাহত রাখবেন। এই যে কথাটা বলছে, একজন লোক ভুল করেছে, ভুল স্বীকার করেছে, সবাই হুমড়ি খেয়ে সেখানে প্রশংসা করছে কেন? অথবা আমি এবার কেন ওনার একটা ভুল স্বীকার নিয়ে একটা কন্টেন্ট করতে যাচ্ছি, সেই ব্যাখ্যাটা একটু করতে চাই। আসলে আমাদের এখানে ভুল স্বীকারের কোনো কালচার নাই। কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের যোগাযোগ মন্ত্রী মিস্টার রবিউল আলম রবি, শেখ রবিউল আলম রবি, উনি কিন্তু চাঁদাবাজি নিয়ে একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন এটা চাঁদা এবং চাঁদা নেওয়া এবং চাঁদাবাজি নাকি এক না, আপোষে নিলে সেটা চাঁদাবাজি নয়, এরকম নানা রকম কাহিনী। এটা উনি ব্যাখ্যা দিতে, পরের দিন আবার উনি এমনভাবে কথাটা বলেছেন যে ওনাকে আবার পরের দিন ব্যাখ্যা দিতে হয়েছে এবং সেই ব্যাখ্যা কি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে? আমার কাছে হয় নাই, অন্যদের কাছে কি হবে? কারণ উনি আগের দিন কি বলেছেন সেটা তো আমি নিজেই শুনেছি, ওটা তো ভিডিও এখনও আছে, উনি ব্যাখ্যা দিয়েছেন। এবং তারপরে উনি আবার দেখলাম গতকালকে আবার সেই একই কথা রিপিট করছেন। উনি আবারও বলছেন যে চাঁদাবাজির পক্ষে ওনার বক্তব্য নিয়ে দিচ্ছেন, চাঁদার পক্ষে দিচ্ছেন বক্তব্য। এখন এই যে জিনিসটা, উনি কিন্তু ওনার এই ভুলটাকেই সত্য প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা এরকম আগেও দেখেছি, অনেক পলিটিক্যাল লিডার একটা কথা বলে ফেলেন, পরে বলেন কি আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আর আমি ব্যাখ্যা করার কে আছে, ভিডিও চালাইছে, আপনি কি বলেছেন সেটা ভিডিও আমরা দেখেছি, তো ভিডিওতে আমরা ব্যাখ্যা কি করলাম? ওর তো ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এরকম অনেক উদাহরণ আপনি পাবেন। এর মধ্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, তারপরে দেখেছি, তার আগে দেখেছি, পলিটিক্যাল লিডাররা ভুল স্বীকার করেন না। ভুল মানুষের হতে পারে এবং ভুল স্বীকার করাটাই মানবিক। যদি কেউ ভুল স্বীকার না করে তাহলে সে নিজেকে আর মানুষ মনে করে না, নিজেকে মহামানব বা আনব মনে করে অথবা ফেরেশতা মনে করে। ভাই, মহামানব অথবা ফেরেশতা সাজার চেষ্টা করেন না, মানুষ থাকেন। মানুষ থাকলে মানুষ আপনাকে আপনার কাছের লোক মনে করবে, এটুকু হাসনাত আবদুল্লাহর প্রশংসা। এখন আরেকটা পয়েন্ট একটু কথা বলি। এই যে দৃশ্যটা আমি দেখেছি, ওই বাচ্চাটার হাতে কিন্তু একটা খেলনা পিস্তল ছিল, পিস্তলের মতো ছিল, ওটা খেলনা কিনা যায় না, খেলনাই হবে, একটা খেলনা পিস্তল ছিল। এবং খেলনা পিস্তল হাতে উনি যখন বলতেছেন হাসনাত আবদুল্লাহর কথার প্রেক্ষিতে, তখন কি এই বাচ্চাটাকে কিন্তু এক ধরনের, আমার কাছে মনে হয়েছে, এক ধরনের অ্যারোগেন্সি শেখানো হচ্ছে। আমাদের বাচ্চাকে কিন্তু আমরা এইভাবে মানুষ করব না। আমি যারই বাচ্চা হোক, আমি হাসনাত আবদুল্লাহকে বলবো আপনার এটা রিয়াকশন হয়েছে, আপনি বলেছেন এটা আপনি নির্বাচনকালীন ওই টাইমটাতে আপনি এটা কাজটা করেছেন। নির্বাচন হয়ে গেছে তাও প্রায় আজকে 3 সপ্তাহ প্রায় হয়ে গেছে। কিন্তু তো এতদিন কিন্তু পরে যখন এটা ভাইরাল হয়েছে তখন আপনি বুঝতে পারছেন আপনি এটা ভুল করছেন। যখন আপনি সমালোচনার মুখে পড়ছেন তখন আপনি বুঝতে পারছেন এটা ভুল করেছেন। যে বাচ্চাটাই আপনার সঙ্গে এই বাক্যালাপে অংশ নিচ্ছিল, সে বাচ্চাটা কি জানে যে কাজটা ভুল ছিল তার? সে বাচ্চাটা কিন্তু জানে না। সে বাচ্চাটা কিন্তু এই ধরনের ধারণা নিয়েই বড় হতে থাকবে। তার শিক্ষা কিন্তু এটাই হবে যে হাতে একটা পিস্তল নিয়ে বলতে হবে ও চাঁদাবাজ, ও ঘুষখোর, ও মদখোর, এগুলি বলতে থাকবে। এখন এই প্রবণতাটাকে আপনি এতদিন কেন করেন না? এতদিন আপনি ওই বাচ্চাটাকে অথবা ওই বাচ্চার মাকে অথবা এদেরকে কি আপনি যে ভুলটা ফেসবুকে স্বীকার করলেন, সেই ভুলটাকে ওদের কাছেও স্বীকার করেছেন যে বাবা এই কাজটা তো মা বলা ঠিক হয় নাই, আমরা ওনাকে চাঁদাবাজ বলবো না? এটাও আমার আরেকটা ঝামেলা আছে। আরেকটা ঝামেলা কি আছে, যে এই যে আপনি বললেন যে ভিডিওটির জন্য আমি নিঃশর্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এই কাজটি কোনোভাবে করা উচিত হয়নি, এই যে কথাটা বললেন, কোন কাজটা করা উচিত হয়নি এটা একটু আমি বুঝতে চাই। মানে মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলা উচিত হয়নি,
নাকি মির্জা আব্বাসকে চাঁদাবাজ আমি বলতে পারবো, ক্লোজ গ্রুপে বলতে পারবো, কিন্তু এটাকে আমি পাবলিক করতে পারবো না, অথবা ভিডিও করলেও সেই ভিডিও ছড়িয়ে দিতে পারবো না, এটা ঠিক হয়নি। কোনটা? এটা কিন্তু আমার একটা বেসিক পয়েন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে বলেছেন মির্জা আব্বাস চাঁদাবাজ, যদি নির্বাচনের সময় হয়ে থাকে, তাহলে এই কথাটা কিন্তু আপনার যে সহকর্মী, আপনার দলের যে আরেকজন লোক মিস্টার নাসিরুদ্দিন পাটোয়ারি, উনিও কিন্তু নির্বাচনে প্রচারণা করার সময় সমানে বলে গেছেন। যদি আপনার বলা ঠিক না হয়ে থাকে, তাহলে ওনার কি বলা ঠিক হচ্ছে? তখন যে তারা বললো, তখনও তো ওনার এই বক্তব্য সব শিশু কিশোর সবাই শুনেছে। তো ওইটা কি ঠিক ছিল ভাই? এই ব্যাখ্যাটা কিন্তু খুব জরুরি। আর আরেকটা কথা, যদি উনি চাঁদাবাজ আসলে হয়ে থাকেন, চাঁদাবাজকে তো চাঁদাবাজ বলা কোনো অন্যায় না, বলতেই পারেন আপনি। তো চাঁদাবাজির জন্য আমাদের কি করা উচিত? আপনি আইনের আশ্রয় নেবেন, কাউকে না কাউকে বলবেন, আইনকে মানে প্রশাসনকে বলবেন এই লোকটা চাঁদাবাজ, আমার হাতে তথ্য আছে, প্রমাণ আছে, সেটা আপনি সাপ্লাই দিবেন। সেটা সাপ্লাই না দিয়ে পাবলিককে যখন আপনি বলতে থাকেন, তখন তো আসলে আপনি এক ধরনের পাবলিক নিউসেন্স ক্রিয়েট করেন। সেটাও কি ঠিক? ভাবুন। আবার উল্টা দিকে আমি আরেকটা কথা বলি, যেরকম চাঁদাবাজ কি তারেক রহমানই বা কেন মনোনয়ন দিলেন? তার মানে কি উনি যদি আসলে চাঁদাবাজ হয়ে থাকেন, তাহলে তো এটা মারাত্মক একটা অন্যায় করেছেন। এই এতগুলি লোক তাকে ভোটই বা কেন দিল একজন চাঁদাবাজকে? সেটা কিন্তু একটা দেখার বিষয়। কাজে আমার বক্তব্যটা হলো যে মানুষের সমালোচনা করাই যায়, নানা বিষয়ে আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু সমালোচনার ভাষা যেন সংযত হয়, এবং সেই ভাষা আপনি যখন ক্লোজ ডোরে বলবেন, বন্ধু বান্ধবের মধ্যে বলবেন, তখনও যেন সংযত থাকে। যদি তখন সংযত রাখতে না পারেন, তো পরবর্তীতে কিন্তু আপনি ভুল করতে পারেন। যেমন এই বাচ্চার সঙ্গে আপনি ভুলে বলে ফেলেছেন, ওটা কিন্তু অভ্যাসের কারণে বলেছেন। আপনি কিন্তু মির্জা আব্বাস চাঁদাবাজ এটা কিন্তু এই বাচ্চাকেই প্রথমবার বলেন নাই, আর অনেক বন্ধু বান্ধবের সঙ্গে বলছেন। বলতে বলতে এমন হয়ে গেছিল যে এটি আপনার কাছে স্বাভাবিক মনে হয়েছিল। যাই হোক, এই বিষয়গুলো আমার মনে হয় সবার একটু সচেতন থাকা উচিত। আমরা চাইবো কেউ চাঁদাবাজি করবেন না। যদি চাঁদাবাজি করেন, তাকে কেউ চাঁদাবাজ বলতে গেলে হাতে কিছু তথ্য প্রমাণ সহ আপনারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তথ্যগুলি দিবেন। আবার বলবেন প্রশাসন তো কিছু করবে না, ভয় পাবে, তাহলে তারেক রহমানের কাছে দেন, ওনার যে নেতা তাদের কাছে দেন, এবং তাদেরকেও বলবো যে কোনো চাঁদাবাজকে আপনারা মনোনয়ন দিন না, আমাদের নেতা বানায়েন না। সবচেয়ে বড় কথা হলো প্রত্যেককে সম্মান করতে হবে যার যার জায়গায় রেখে। প্রিয় দর্শক, মির্জা আব্বাস চাঁদাবাজ কি চাঁদাবাজ না, এটা কিন্তু একদিনের ব্যাপার না। উনি অনেক দিন ধরে রাজনীতি করেন, অনেক দিন ধরে রাজনীতি যে লোক করে সে চাঁদাবাজ, তারপরে তারা লোকে ভোট দেয়, একটু কেমন যেন হয়ে গেল না? একটা মানুষের অনেক রকম ভুল থাকতে পারে, যেমন হাসনাত আবদুল্লাহর আছে, হয়তো মির্জা আব্বাসেরও আছে, কিন্তু এইভাবে সুইপিং কমেন্ট, সেটাও কি ঠিক? এগুলি নিয়ে আমাদের একটু ভাবতে হবে। আপনারা ভাবুন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। বাঙালি জাতি বড় আবেগী জাতি। শাক দিয়ে মাছ ঢাকতে চায়। আমাদের ইউনূস সরকারের মধ্যে কি পরিমাণ অনৈতিক সুযোগ সুবিধা নেওয়া হয়েছে। সর্বশেষ গতকালকে একটা নিউজ দিয়েছে, আমি কিন্তু গণমাধ্যমকে কোট আনকোট কথাগুলো বলছি, যে ডক্টর ইউনূস নিজে ক্ষমতা ছাড়ার ঠিক 2 দিন আগে একটা গ্যাজেট প্রকাশ করেছিলেন, যেখানে আমরা দেখলাম কালের কণ্ঠ পত্রিকা তারা বলল যে নিজেকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি চিহ্নিত করে রাষ্ট্রীয় যে সর্বোচ্চ নিরাপত্তা লেভেল, অর্থাৎ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যেই লেভেলে নিরাপত্তা পায় এসএসএফ এর, তিনি তার জন্য আইন সংশোধন করে 3 মাস এটা 1 বছর করে নিলেন। কেন? কারণ তার ধারণা তিনি হয়তো ঠাপানি খাইতে পারে। আর সাংবাদিক ইলিয়াস পিনাকি আর অনেকে তো বলছে আসিফ নজরুল ইসলামদেরকে যে প্যান্ট খুলে খুলে রাস্তায় নাকি দৌড়াবে, এরকম অনেক হুঁশিয়ারি হুমকি ধামকি আছে। তো ডক্টর ইউনূস নিজের জন্য যেই সুযোগ রাখলেন বাকিদের জন্য রাখেন নাই। আর এখন ইউনূস সরকারের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ইশরাককে, আরো পুরো বিএনপিকে নাকানি চুবানি গুতানি খাওয়ানি একটা ক্যারেক্টার ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যার বিরুদ্ধে শত কোটি টাকা তার এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকার পরেও তৎকালীন ইউনূস গভর্নমেন্ট অর্থাৎ ইউনূস সরকারের সময় দুদক তেমন কোনো ভূমিকা রাখেনি। কিন্তু সরকার পরিবর্তনের পরপরই দুদকে এত পরিমাণ দুর্নীতির অভিযোগ জমা পড়েছে, খোদ ডক্টর ইউনূসের নামেও 1 ডজন অভিযোগ আছে। এর পাশাপাশি এই সরকারের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ আছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মধ্যে। এখন সবকিছু মিলিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য চলছে। এক গ্রুপ যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এই সিস্টেমের মধ্যে কানেক্টেড ছিল, ভাগ পাইছে, খাইছে, ভাই খাইছে, তো এটা তো বাস্তবতা, তাই না? চপ্পল পরা আসিফ, রাষ্ট্রের 1% কোনো সুযোগ সুবিধা এরা বাদ দিছে। আমি তো মনে করছিলাম ইউনূস সরকার আসার পরে তারা আগামী দিনের এমপিদের জন্য একটা আইডিওলজিজম তৈরি করে যাবেন, যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তারা পদত্যাগ করবেন। 18 মাসের ক্ষমতায় তারা পদত্যাগ করে নাই। টাকা টাকা ধান্দা ভাই কামাইছে,
প্রচুর কামাইছে। এখন এই যে কামাইছে সেইটার জন্য কি বলা হয় যে এই মুহূর্তে যেটা হইল যে তার ব্যাংক হিসাব তলব করা হলো। বলা হচ্ছে যে আপনার তার ব্যাংক হিসাব তলব করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তো গতকালকে দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে আপনার সরকারের পক্ষ থেকে। চিঠিতে আগামী 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU-তে পাঠাতে বলা হয়েছে। তো এটা কি আসলে ধরা খাবে? না ভাই শুনেন, একটা বাচ্চা মনে বোঝে। ধরেন যে সামান্য একজন ছিনতাইকারী শেষরা যে দুর্নীতিবাজ, সেও তার বিকাশ অ্যাকাউন্টে টাকা গ্রহণ করে না, করে লামসাম যদুমধুর অ্যাকাউন্টে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে নিয়ে আপনারা টাকা পাবেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এত পাগল তো না, কাঁচা মাছ খায় না এরা, যে ব্যাংকে কোনো ট্রানজ্যাকশন করছে। দেখা যাবে যে পুরা ব্যাংক একটা তার অ্যাকাউন্টে আপনি 2 কোটি টাকার হিস্ট্রি পাবেন না। 18 মাসের বেতন ভাতা ছাড়া এখানে আর কিচ্ছু পাবেন না। এরা টাকা পাঠাইছে কিভাবে, পাচার করছে কিভাবে, এগুলো আমরা আইডিয়া দেওয়া লাগবে না। যারা এই দেশে দুর্নীতি নিয়ে কাজ করে দুদক, তারাই ভালো জানে যে কে কোন সিস্টেমে খায়া ফেলে। আমরা মনে করি একটা নিট অ্যান্ড ক্লিন একটা তদন্ত হওয়া দরকার। কিভাবে এদের বিরুদ্ধে যে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠলো, এমনি এমনি উঠছে? পালাইতে চেয়েছে দেশ ছেড়ে আসিফের APS কেন? একটা সুষ্ঠু তদন্ত করে এগুলো সবকিছু জনগণের সামনে প্রকাশ করা হোক। যদি নির্দোষ মুক্ত, আর যদি দোষী হয় তাহলে টাকা বের করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।